নমস্কার, আমি শেয়ারবাজ থেকে শাশ্বত মিত্র। মার্কেটে আজকে তো কি বলবো, আর সমস্ত মার্কেট, শুধু আপনার মার্কেট বা আমার মার্কেট ইন্ডিয়া নয়, সেদিক দিয়ে দেখতে গেলে ইন্ডিয়া সেকেন্ড বেস্ট পারফর্মিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। টার্কি মনে হয় 2.8% নিচে বন্ধ হয়েছে, তারপরে ইন্ডিয়া 3.2, আর সমস্ত মার্কেটই প্রায় 6 থেকে 8%, মানে মেহেম, অ্যাবসোলুট সেলিং। বলতে পারেন যে রিসেশনের যে ভয়টা মার্কেট পাচ্ছে ট্রাম্পের ট্যারিফ কারণে, সেই ভয় থেকে এত বড় সেল অফ হয়েছে। এবং এটা বহু মার্কেট, হংকং মার্কেট দেখুন, একদিনে 13.6% ডাউন, আনবিলিভেবল সিন। এখন সেই দিক দিয়ে ইন্ডিয়া শেষের দিকে অনেকটা ধরুন রিকভার করলো, যদিও মার্কেট শেষ হওয়ার মুহূর্তে খবরটা এলো যে সরকার পেট্রোল ডিজেলের দামে 2 টাকা এক্সাইজ ডিউটি বাড়িয়েছে। যদিও সেই এফেক্টটা আপনি মানে আপনার পকেট থেকে যাবে না, সাধারণ মানুষের পকেট থেকে যাবে না, ওএমসিগুলো বিয়ার করবে। সেই জন্য দেখলেন এত ক্রুড পড়ার পরও বিপিসিএল, এইচপিসিএল বা আইওসি যে বাড়লো না, তার কারণ হচ্ছে তার যে লাভের অংশ তার অনেকটাই সরকারকে দিয়ে দিতে হবে। যে লাভটা হবে সেখান থেকে আরও 2 টাকা এক্সাইজ ডিউটি সরকারকে দিতে হবে। তো সেই কারণে ওরা অতটা বাড়তে পারলো না আর কি। খবরটা শেষের দিকে এলো, তা সত্ত্বেও মার্কেট 23,000-এর ওপরে বন্ধ করেছে, 22,000-এর ওপরে। এটা অনেকটা বড় জিনিস। আমরা ভাবছিলাম যে হয়তো লোয়ের নিচে বন্ধ করবে, সেটা শেষ পর্যন্ত হয়নি। এখন কি হয়েছে ব্যাপারটা যদি ভালো করে বুঝতে চান, যদিও আপনারা সবাই জানেন কি হয়েছে, যে যতটা না ট্রাম্প ট্যারিফে মার্কেট ভয় পেয়েছে, তার থেকে বেশি যখন রিটালিয়েট করলো আপনার চায়না, যে তুমি ট্যারিফ লাগালে আমিও লাগাবো, সেখান থেকে মার্কেট ভাবছে একটা গ্লোবাল ট্রেড ওয়ার একটা ক্রিয়েট হতে পারে, যে আপনি বাড়লে আমি ছেড়ে দেবো কেন, এতগুলো আছে। এবং সবথেকে বড় কথা, কেউ জানে না তার ফলে কি ঘটবে। আপনারা হয়তো দেখেছেন যে ইউনাইটেড স্টেটসে অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে, যে আমেরিকা যেটা করেছে আমেরিকাকে গ্রেড করার জন্য করেছে, সেটাই ট্রাম্প সাহেব বলছেন, যে অন্যরা এফেক্টেড হবে। কিন্তু আমেরিকা অলরেডি এত এফেক্টেড হতে শুরু করেছে যে আমেরিকা তো এর বিরুদ্ধে একটা বিভিন্ন জায়গায় প্রায় 450টা মিছিল সংগঠিত হয়েছে আমেরিকাতে, এটা খবরে এসছে। তো ব্যাপার হচ্ছে কি, যেটা অন্যকে হিট করবার জন্য উনি করেছেন, সেটা সবথেকে বেশি হিট হচ্ছে আমেরিকা নিজেই। এবং আপনারা হয়তো দেখে থাকবেন যে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলের সঙ্গে অলরেডি ট্রাম্প সাহেবের একটা বাকযুদ্ধ হয়েছে। ট্রাম্প বলেছে তুমি কমাও, বলছে যে তোমার এই ট্যারিফ কিছু হবে না, এতে আরও ইনফ্লেশন বাড়বে, আমি গ্রোথও কম হবে। তখন বলছে তোমার এত জানার দরকার নেই, তুমি খালি কমাও। এরকম একটা কথাবার্তা হয়েছে আর কি, হিটেড এক্সচেঞ্জ যাকে বলে। যদিও ওদের চিন্তাভাবনা আলাদা, আমাদের এখানে এই ধরনের কথাবার্তা হয় না। কখনো ফিনান্স মিনিস্ট্রি আমাদের আরবিআই চেয়ারম্যানকে কিছু বলে অন্তত ওপর সামনাসামনি মানে প্রেসের সামনে কিছু বলে আমি কোনো শুনিনি। যাই হোক, ওখানেও খুব একটা এটা হয় না। তবে এর আগের বারও কয়েকবার যখন ট্রাম্প সাহেব ছিলেন, তখনও জেরেমি পাওয়েলের সঙ্গে ওনার প্রবলেম হয়েছিল, এবারও হলো। তো যাই হোক, দেখা যাক ওই জায়গাটা কি হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ট্যারিফ ওয়ারে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে ট্রাম্পের নীতিটা এতই, মানে তার মধ্যে কোনো, আজকে এটা করছেন, 1 মাস পরে যে এটা তুলে দেবেন না, এটা কে জানছে। ধরুন লোকে কি ভয় পাচ্ছে, ধরুন উনি বললেন এটার ওপর আমি এত % ট্যারিফ চাপিয়েছি, চায়নার ওপর 54%। এখন চায়না থেকে যে মালগুলো আসতো, তাহলে সেগুলো দামি হয়ে গেল। এখন আমেরিকার লোক ভাবছে, আজকে আমি ধরুন একটা ফ্যাক্টরি শুরু করলাম, ভাবলাম যে করব, যে মালগুলো আসছে আমি আমেরিকাতেই বানাবো, ভেরি গুড। কিন্তু এর কি নিশ্চয়তা আছে যে 6 মাস পরে মিস্টার ট্রাম্প ওটা তুলে নেবেন না? তখন আমার কি হবে? তখন আমি কম্পিট করব কি করে চায়নার মালের সঙ্গে? এই যে একটা অনিশ্চয়তা ক্রিয়েট হচ্ছে সারা পৃথিবীর মধ্যে, সেই অনিশ্চয়তার ফলে এই যে দেখছেন এই এত পড়ে যাওয়া। এবং রিসেশনটা ওরা তো সবসময় জানেন এটা ভোটাভুটি করে। এতদিন রিসেশনের চান্সটা প্রথম দিকে ছিল 24%,
তারপরে একদিন দেখলাম 33, সেখান থেকে 40, এখন 60% রিসেশনের চান্স রিসেশন আসতে পারে বলে মনে করছি। রিসেশনের থেকেও যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশনের। স্ট্যাগফ্লেশন জিনিসটা কি? স্ট্যাগফ্লেশন মানে ইনফ্লেশন বাড়বে কিন্তু গ্রোথ হবে না, এরকম একটা ব্যাপার আর কি। আমরা সাধারণত কী করি যে ইনফ্লেশনকে নিচে রেখে গ্রোথটাকে বাড়াবার চেষ্টা হয় ভালো মার্কেটে, কিন্তু যখনই টাকা বেশি আসে তখন ইনফ্লেশনটাও, গ্রোথ যেরকম বাড়ে তার সঙ্গে ইনফ্লেশনটাও অল্প অল্প বাড়ে। স্ট্যাগফ্লেশন ঠিক অপোজিট, নেগেটিভ একটা কনসেপ্ট। তো যাই হোক, এইসব ভয় মার্কেট পাচ্ছে যে রিসেশন আসবে, কিন্তু রিসেশন কি মার্কেট আগে দেখেনি? হ্যাঁ, দেখেছে। এর আগেও মার্কেটে রিসেশন এসছে, রিসেশন থেকে মার্কেট ফিরেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই পুরো যে ঘটনাটা ঘটেছে যদি দেখেন, সেটা ভারতের কিন্তু অপরচুনিটি অনেক কিছু আছে। আমি আপনাদের আগেই বলেছি, যদি আপনারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। আমি এই টেলিগ্রামে গতকালই লিখেছিলাম যে এই পুরো ঘটনায়, এই যে ট্যারিফ ওয়ারের ক্ষেত্রে আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি খুব ভালো হতে পারে, যেটা গতকাল আমার লেখার পর আজকে দেখলাম সেটা আবার ইকোনমিক টাইমসও একইভাবে দিয়েছে। তার কারণটা আমার মনে হয়েছিল এই কারণে যে আমেরিকা প্রায় 54 লাখ টন ডেয়ারি প্রোডাক্ট বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। এখন আমেরিকা যেহেতু ট্যারিফ লাগিয়েছে অন্যান্য দেশের ওপর, স্বাভাবিকভাবেই অন্যান্য দেশও তো ছেড়ে দেবে না, তারও রিটেলিটরি ট্যারিফ লাগাবে। তাতে ওদের যে ডেয়ারি প্রোডাক্টের যে দামটা হবে তা আমরা যদি এখান থেকে পাঠাই, দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা কম্পিটিটিভ পজিশানে থাকব। এবং এতে আমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি যে একটা বড় এক্সপোর্ট আমরা করতে পারবো। কি হবে না হবে, কতটা সদিচ্ছা আছে, কতটা তাড়াতাড়ি এই অপরচুনিটিকে গ্র্যাব করা যাবে তার উপর নির্ভর করবে, কিন্তু আমাদের সামনে একটা বড় সুযোগ খুলে দিয়েছে। সেকেন্ডলি, আপনি যদি আমাদের নীতি দেখেন অন্যান্য দেশের সঙ্গে, আমরা কিন্তু এখনও ডাইরেক্টলি ট্রাম্পকে কোনো চ্যালেঞ্জ জানাইনি। সম্ভবত ভারত সরকার চাইছে আলাদাভাবে কথা বলে ট্যারিফটাকে বাইপাস করতে, যে আমি আপনার সঙ্গে আলাদা ট্রেড চুক্তি করে নিলাম, তাহলে আপনার সঙ্গে ট্যারিফের কোনো ব্যাপার নয়, আমার দেশের মধ্যে ট্যারিফ খাটবে না, কারণ আমাদের মধ্যে একটা আলাদা চুক্তি আছে। আমি জানি না শেষ পর্যন্ত এটা হবে কি না। যদি সেটা হয়, দ্যাট উইল বি হিউজ বেনিফিশিয়ারি ফর ইন্ডিয়ান মার্কেট। কিন্তু ফর দ্য টাইম বিং মার্কেট খুব ভালনারেবল। আজকে যা আপনি দেখছেন, কালকে কি দেখবেন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে মিডিয়াম টার্মের কথা বললাম। একদম নিয়ার টার্মে গ্লোবাল মার্কেট একদম বলতে পারেন লোয়ের খুব কাছাকাছি আছে, কারণ এরম 10%, 11% একভাবে মার্কেট সাধারণত পড়ে যেতে পারে না। টেকনিক্যাল দিক দিয়েও সম্ভব নয়, আমি দেখিনি, হতে তো সবই পারে, আজকে দেখিনি কালকে হবে না তা নয়। আমার যেটা মনে হচ্ছে বড় জোর আজকে কিংবা কালকে এর মধ্যে মার্কেট নিজের বটম খুঁজে সেখান থেকে একটা 4-5% র্যালি হয়তো আপনারা দেখবেন। কিন্তু সেই র্যালি সত্যি করে পরবর্তীকালের জমি তৈরি করবে না সেল অন রাইজ হবে, সেটা আমাদের পরবর্তীকালে কী ধরনের ঘটনা আসছে তার উপর থেকে বুঝতে হবে। তবে এইরকমভাবে একইভাবে গ্লোবাল মার্কেট পড়ে যাবে সেটা বলে আমার তো অন্তত মনে হচ্ছে না। তো এই মুহূর্তে আপনারা যারা ট্রেডিং করেন তাদের বলবো কয়েকটা সেক্টর একটু এড়িয়ে চলতে হবে যেগুলো ট্যারিফের ওপর প্রভাব পড়বে। কিরম? যত কোম্পানি ভারতের বাইরে এক্সপোর্ট করে সেগুলোকে একটু এড়িয়ে চলুন, কারণ সেগুলোতে ট্যারিফের প্রভাব আছে। বিশেষ করে যারা ইউএসএতে বেশি এক্সপোর্ট করে, যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমি অলরেডি একটা কোন আইটি কোম্পানি ইউএস থেকে কত ইনকাম হয় বা অন্য কোন কোন কোম্পানি আপনি কোন কোন সেক্টরগুলো এড়িয়ে যাওয়া উচিত সেটা আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। যারা নেই তাদের জন্য একবার বলে দিচ্ছি, তবুও বলছি আপনি আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। আমি ওদেরকে আজকেও বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে, তাহলে আপনারাও এটা জানতে পারবেন, জেনে থাকবেন। প্রথম কথা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের প্রায় জেমস অ্যান্ড জুয়েলারি অনেকটাই বেশিরভাগই আমেরিকা যায়, তো এই ট্যারিফটা তাদেরকে খুব বাজেভাবে হিট করবে। সেকেন্ড হচ্ছে আপনার মেটাল যেহেতু এটা গ্লোবাল একটা ব্যাপার হচ্ছে, তাই মেটালের দাম যদি পড়ে যায় সেক্ষেত্রে যত কোম্পানি মেটাল আছে তার পুরো চরিত্রটাই বদলে যাবে। কি হয়
এটা সাইক্লিক্যাল তো, যে যখন লাভ হচ্ছে হচ্ছে, কিন্তু যখন একবার লসে ঢুকলে সেটা অনেকক্ষণ থাকে। যেমন ধরুন আমি বলছি অ্যালুমিনিয়ামের ওপর যত কোম্পানি আছে, কপার, হিন্দালকো, বেদান্ত, এইগুলো, হিন্দুস্তান কপার, এরা এতদিন ভালো ছিল। এবার ধরুন অ্যালুমিনিয়াম $2300 নেমে গেছে পার টন অ্যালুমিনিয়ামের দাম, সেখানে 2752 মনে হয় হাই করেছিল। এখন এখান থেকে যদি কোনো কারণে 2200-র দিকে যায়, আস্তে আস্তে ওদের প্রবলেম হতে শুরু করবে, এবং এই অবস্থায় বলছে $1900 পর্যন্ত অ্যালুমিনিয়ামের দাম আসতে পারে যদি রিসেশন হিট করে। যদি, তো সেক্ষেত্রে এই যারা এই যেসব কোম্পানিগুলো ছিল এগুলো আবার একটা টার্ময়েলের মধ্যে পড়বে। তখন যে আজকে যেটা দেখছেন যে এর এই যে ইনকাম, ইপিএস, এগুলো সমস্ত কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো সেই জন্যে পুরো যখন আপনার যেটার ওপর আপনার কাজ, বেস যেটা, সেটাই যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে যায়। তো এমন আপনাকে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে চুজ করতে হবে, জেমস জুয়েলারি করবেন না, মেটাল করবেন না, যেগুলো বাইরে কেমিক্যালে যাবেন না, তা অনেক মাল কেমিক্যালে বাইরে যায়। অটোতে যাবেন না, অটো বাইরে পাঠানো হয়। তাহলে কি করা যাবে? ফার্স্ট অফ অল হচ্ছে এফএমসিজি পুরো দেশের মধ্যে, পুরো দেশের ওপরে নির্ভর করে। এফএমসিজিতে আপনি থাকতে পারেন। ক্রুডের দাম পড়ায় যে কোম্পানিগুলো লাভবান হবে, ওএমসি লাভবান হবে, কিন্তু ওএমসির ওপর আবার 2 টাকা চেপে গেছে। আর কে লাভবান হবে? পেন্ট লাভবান হবে, টায়ার অল্প লাভবান হবে, রবার, ক্রুড এগুলোর দাম কম থাকায়। এয়ারলাইন লাভবান হবে ক্রুডের দাম কম থাকায়। তো এরমভাবে আপনাকে ভাবতে হবে। মোস্ট অফ যেগুলো আমাদের দেশের মধ্যে পুরোপুরি দেশের ইকোনমির উপর নির্ভরশীল কোম্পানিগুলো এই মুহূর্তে ভালো হবে। আরও বেশি ভালো হবে যদি আপনি রুরাল ইকোনমির ওপর কোম্পানিগুলোকে নেন, সেগুলোর উপর প্রায় কোনোই প্রভাব পড়বে না। কিন্তু এই মুহূর্তে আপনাকে একটু যে এইসব কোম্পানি যাদের বাইরে এক্সপোজার আছে তাদের সম্বন্ধে সাবধান থাকতে হবে। দেখুন, মার্কেট কেউ জানতো না যে ট্রাম্পের এগেনস্টে আবার চায়না রিটেলারি ট্যারিফ করবে। তো এগুলো তো জানা সম্ভব নয়। তো যদি এরপরে আবার কিছু হয় বা যদি তুলে নেয়, বললো ঠিক আছে এত গণ্ডগোল হচ্ছে, আপাতত 3 মাসের জন্য আমি বন্ধ রাখলাম, সেক্ষেত্রে আবার উল্টো হয়ে যাবে। আবার এর দেখা দেখি যদি আরও 4টে কোম্পানি যদি আবার রিটেলিয়েট করে, ট্যারিফ দেয়, সেক্ষেত্রে আরও বেশি প্রবলেম হবে। তো আপনি এই মুহূর্তে একটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছেন। ইউরোপিয়ান মার্কেট দেখছেন প্রতিটা মার্কেটই প্রায় 5-6% করে ডাউন। আজকেও আপনার ডাউ ফিউচার প্রায় 1300 পয়েন্ট ডাউন আছে। সুতরাং এই অনিশ্চয়তায় যাওয়া খুব মুশকিল। তবে আমার অভিজ্ঞতা বলছে 10-11%, 12% যখন গ্লোবাল মার্কেট পরপর পড়ে যায়, সেক্ষেত্রে একটা বাউন্স ব্যাক আসে। বাউন্স ব্যাক অনলি, টেকনিক্যাল বাউন্স ব্যাক। তো সেটা হয়তো বুধ বৃহস্পতিবারে আপনি মার্কেটে দেখতে পারেন। ভালো থাকবেন। এই মুহূর্তে তো ট্রেড যত পারবেন কম রাখবেন, এবং কোনো রকম ট্রেড বাড়ি নিয়ে না যাওয়াই ভালো, পজিশন ক্যারি না করাই ভালো। ভালো থাকুন, নমস্কার।